নমস্কার। অয়মারম্ভ শুভায় ভাবেতু। আজ 1 আগস্ট 2021 উদয়ন পুরুলিয়ার পক্ষ থেকে একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পুরুলিয়া হরিপদ সাহিত্য মন্দিরের জগদীশ হলে। কিন্তু অতিমারীর উগ্র আগ্রাসনে আমরা সেই অনুষ্ঠানটি করতে পারিনি। তাই আজকে আমরা মানভূম সংবাদের যে ফেসবুক পেজ আছে, সেই মানভূম সংবাদের ফেসবুক পেজ থেকে আমরা অনুষ্ঠানটি করছি মা সীতা দেবীর ৫ম প্রয়াণ বার্ষিকী। আমরা প্রথমেই ডেকে নেব এই মহৎপ্রাণের মহৎ অনুষ্ঠানের যিনি বিশেষ অতিথি আছেন, সুসম্মানীয় শ্রদ্ধেয় বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়কে আমরা ডেকে নিচ্ছি। আমরা দেখে নিচ্ছি মহাশ্বেতা দেবী স্মরণে নাট্যব্রতী যে সংখ্যা, সেই সংখ্যার লেখকদ্বয় এখানে উপস্থিত আছেন। পরম শ্রদ্ধেয় সুসম্মানীয় প্রবীণ সরকার মহাশয়, তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আরেকজন আছেন পরম শ্রদ্ধেয় ডক্টর দয়াময় রায় মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। ওং শয়না ভবতু শয়নো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের যে ভার্চুয়াল অনুষ্ঠান, সেই ভার্চুয়াল অনুষ্ঠানে। এবং যারা অনুষ্ঠানটি সরাসরি মানভূম সংবাদ ফেসবুক লাইভে থেকে যারা সরাসরি প্রত্যক্ষ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের আজকের বিশেষ অতিথি মহাশয়কে। আমরা বরণ করে নিচ্ছি সুসম্মানীয় শ্রদ্ধেয় বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়কে। আমরা এরপরে মহাশ্বেতা দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করবেন মাননীয় মহাশ্বেতা দেবীর প্রতিকৃতিতে মাল্যার্পণ করবেন শ্রদ্ধেয় বিশেষ অতিথি বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়। শয়না ভবতু শয়নো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন শ্রদ্ধেয় ডক্টর প্রবীণ সরকার মহাশয়। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন ডক্টর দয়াময় রায় মহাশয়। পুষ্পার্ঘ্য নিবেদন করবেন শ্রী তীর্থঙ্কর ওঝা মহাশয়।
পুষ্পার্ঘ নিবেদন করবেন শান্তিগোপাল মুখার্জি। পুষ্পার্ঘ নিবেদন করবেন ভুবন চ্যাটার্জি। পুষ্পার্ঘ নিবেদন করবেন অজয় বাচ্চু কর্মকার। পুষ্পার্ঘ নিবেদন করবেন তরুণকান্তি ব্যানার্জি। এবং পুষ্পার্ঘ নিবেদন করছি আমি আজকের এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠানে। আমরা এরপরে সরাসরি চলে যাব নাট্যব্রতী যে মহাশ্বেতা দেবীর স্মরণ সংখ্যা তার মোড়ক উন্মোচনে। তার আগে উদয়ন পুরুলিয়ার একটি থিম সং, সেই থিম সংটি শোনানো হচ্ছে। সেই থিম সংটি রচনা করেছেন দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন চিন্ময় লাই এবং কণ্ঠ প্রদান করেছেন বিশ্বদীপ সরকার। উদয়নের থিম সং। উদয়ন উদয়ন আমরা উদয়ন 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 আমরা উদয়ন। নাটকে নাটকে আলাপন, নাটকে ছন্দায়িত জীবন। নাটকে নাটকে আলাপন, নাটকে ছন্দায়িত জীবন। উদয়ন উদয়ন আমরা উদয়ন। কত স্মৃতি, কত কথা, কত আনন্দ, কত ব্যথা। কত স্মৃতি, কত কথা, কত আনন্দ, কত ব্যথা। আমরা চলেছি যে পথ, মঞ্চে নাটকে বাঁচার শপথ। আমরা চলেছি যে পথ, মঞ্চে নাটকে বাঁচার শপথ। লা 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 লা, হা 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 হা, লা 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 লা। নতুন জগৎ করব সৃজন, নাটকে শোভেছি দেহ প্রাণ মন। এসো হাত ধরি স্বজন সুজন, এসো হাত ধরি স্বজন সুজন। আমরা উড়াব বিজয় কেতন, আমরা উড়াব বিজয় কেতন। উদয়ন উদয়ন আমরা উদয়ন।
এরপরে উদয়নের থিম সংটি আপনারা শুনলেন, যেটি রচনা করেছেন দীপেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, সুর দিয়েছেন চিন্ময় লাই এবং কণ্ঠে বিশ্বদীপ সরকার। এরপরে উদয়ের যে মুখপত্র নাট্যগ্রথী মহাশ্বেতা দেবী স্মরণ সংখ্যা, তার মোড়ক উন্মোচন। এই কথা একটা বলিনি, নাট্যগ্রথীর প্রচ্ছদ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী তীর্থঙ্কর ওঝা মহাশয়, এবং তিনি উদয়নেরই একজন সক্রিয় সদস্য। তার প্রতি কৃতজ্ঞ এই প্রচ্ছদ করার জন্য। নাট্যগ্রথীর মোড়ক উন্মোচন করবেন পরম শ্রদ্ধেয় বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়, পরম শ্রদ্ধেয় ডক্টর প্রবীর সরকার, পরম শ্রদ্ধেয় ডক্টর দয়াময় রায় এবং প্রচ্ছদ শিল্পী তীর্থঙ্কর ওঝা এবং আমি দীপেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়। মোড়ক উন্মোচিত হলো মহাশ্বেতা দেবীর স্মরণ সংখ্যা। এরপরে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি মহাশ্বেতা দেবী স্মরণে একটি কবিতা, যেটি লিখেছেন আমাদের পুরুলিয়ার স্বনামধন্য কবি বিকাশ দাস। কবিতার শিরোনাম মহাশ্বেতা। অঝোর ঝড়ে বৃষ্টি তখন, খোলেনি কেউ একটি ছাতা, কালো মাথায় ভর্তি শহর, মিছিলের আগে মহাশ্বেতা। বৃষ্টিতে আজ ভিজছে মানুষ, ঝরছে বাদল, ঝরছে পাতা, রইল পড়ে বিনা জেতার, স্বর্গে গেলেন মহাশ্বেতা। রইল লোধা, রইল সবর, ভিজছে জীবন চোখের জলে, নতুন করে মা হারিয়ে সুর ওঠে না মন মাদলে। 1084 নয়তো শুধু, লক্ষ কোটির মাঝে তুমি, কাঁদছে তোমার দামাল ছেলে, কাঁদছে আজি ভারত ভূমি। মহুল ফুলের গন্ধ যেমন জাগায় প্রাণে নতুন কথা, আসবে ফিরে আবার তুমি বিনা হাতে মহাশ্বেতা। সবরজননী মহাশ্বেতা দেবীর স্মরণে কবি বিকাশ দাস অসম্ভব ভালো লাগা একটি কবিতা আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আমরা বরণ করে নেব আমাদের নাট্যগ্রন্থির দুই লেখক, পরম শ্রদ্ধেয় ডক্টর প্রবীর সরকার এবং পরম শ্রদ্ধেয় ডক্টর দয়াময় রায় মহাশয়কে।
এরপর আমরা বরণ করে নিচ্ছি আরেক লেখক ডক্টর দয়াময় রায় মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নেব, সম্মাননা জ্ঞাপন করব পরম শ্রদ্ধেয় সবর বান্ধব তীর্থঙ্কর ওঝা মহাশয়কে। নাট্যব্রতির যিনি প্রচ্ছদ করেছেন তাকে। সম্মাননা জ্ঞাপন পত্র খেলিয়া সবর বান্ধব স্বপ্ন সন্ধানী তীর্থঙ্কর ওঝা ক্যামেরা বাগ। হে সবর বান্ধব, প্রচন্ড দাবদাহে যখন মানুষ অতিষ্ঠ হয় তখন সে খুঁজে বেড়ায় কি করে বর্ষা পরিষিক্ত হতে পারে। যখন সে বর্ষায় তটস্থ হয় তখন খুঁজে বেড়ায় প্রখর সূর্যের তাপদাহ। তাই প্রকৃতি থেকে নিজেকে যারা বিচ্ছিন্ন করে থাকে তাদের একজন আপনি নন। আপনি কি শীত গ্রীষ্ম বর্ষার কাছে নতজানু হননি? দিনের পর দিন আপনি সবর গ্রামে সবরদের সাথে আপনার ওই ক্যামেরা সঙ্গে নিয়ে থেকেছেন, একাকী সবর বন্ধ হয়ে কাটিয়েছেন বিনিদ্র রজনী। শুধুমাত্র তাদের জীবন গাথাকে সামনে তুলে ধরেছেন এক অটল প্রতিজ্ঞায়। আপনার সাফল্য ও দীর্ঘ জীবন কামনা করি। উদয়ন পুরুলিয়ার নাট্য পরিবারের পক্ষে সলিল রায়, সাংগঠনিক প্রধান, দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়, কার্যনির্বাহী সভাপতি। আমরা সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানটি করলাম। এরপরে আমরা সরাসরি চলে যাব বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ডক্টর দয়াময় রায় মহাশয়কে। নমস্কার। উদয়ন পুরুলিয়ার যে সফল প্রয়াস তার অন্যতম একটি মাইল ফলক হল আজকের এই দিনে সবর জননী মহাশ্বেতা দেবীর পঞ্চম মৃত্যু বার্ষিকীর উদযাপন, তাকে তার চরণে বিনম্র প্রণতি এবং শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। অন্যদিকে আজকে নাট্যব্রতী পত্রিকারও প্রকাশ অনুষ্ঠান। মানভূম সংবাদ সাহিত্য বাসরের এই মহান মঞ্চে উপস্থিত
শ্রদ্ধেয় মানভূম সংবাদ পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয় এবং বিশিষ্ট লেখক শ্রদ্ধেয় অধ্যাপক শ্রীযুক্ত প্রবীর সরকার মহাশয় এবং নাট্যব্রতী পত্রিকার সঙ্গে যারা যুক্ত এবং উদয় নাট্য সংস্থার সঙ্গে যারা যুক্ত তারা সকলেই উপস্থিত আছেন এবং শ্রোতা দর্শক যারা উপস্থিত আছেন তাদেরকে আমার কৃতজ্ঞতা এবং বড়দের শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। আর আমার বিনম্র প্রণতি জানাচ্ছি সবর জননী মহাশ্বেতা দেবীর চরণে। শুধু তিনটি কথা আমি বলবো, আমাদের এই বিষয়ে শ্রদ্ধেয় প্রবীর দাই বলবেন যে উদয়ন পুরুলিয়ার এই যে উদ্যোগ, শ্রদ্ধেয় সলিলদা সুদূর মুম্বাই থেকে এবং তার যে একেবারে একনিষ্ঠ এই সংস্থার যারা সদস্য তাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা বারে বারে কিন্তু উপস্থিত হচ্ছি। 2 বছর ধরে যা দেখছি একবারে সক্রিয়তা কাকে বলে, অ্যাক্টিভিটি একবারে চূড়ান্ত পুরুলিয়া জেলার নাট্য আন্দোলনকে বিকশিত করার জন্য। সেই নাট্য আন্দোলনের সঙ্গে যে অন্তজ মানুষের প্রিয়জন, জনজাতির প্রিয়জন যে পুরুলিয়াতে কতবার এসেছে, 2011 সালে তিনি শেষবার এসেছেন আমার যতদূর জানা, মহাশ্বেতা দেবী 2011 সালে। সৌভাগ্যের ব্যাপার যে আমার একেবারেই ওই রাজনগরের উপকণ্ঠে আমার হচ্ছে মামা বাড়ি, যেটি আনন্দবাজার, যেটি সব থেকে বড় পুকুরটির পাশে। ফলে প্রতি বছর যে সবর মেলা হতো সেই প্রতি বছর মেলাতে আমি উপস্থিত হতাম। অন্যদিক থেকে সবর পিতা যিনি, তিনি আমাদের 2004 সালে পুরুলিয়া জেলার যত লেখক আছেন তাদের 3টি না 2টি গাড়ি করে বোলেরো করে সমস্ত সবর পল্লীগুলোতে তিনি নিয়ে গিয়েছিলেন। কি জন্য নিয়ে গিয়েছিলেন? ওখানে আমাদের সবাইকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপর বললেন চলুন। উনি 3টি গাড়ি, উনার একটি গাড়ি আর আমাদের দিয়েছিলেন 2টি গাড়ি। আমরা হরিপদ সাহিত্য মন্দির থেকে গিয়েছিলাম। তো তাতে যেটা দেখা গেল যে একবারে বান্দোয়ান সেই কুইলাপালের একবারে ধার পর্যন্ত যতগুলি 24টির মতো সবর পল্লী আমরা ঘুরেছিলাম। তখন সেই সময় যে কথাগুলো হয়েছিল সবর পিতার সঙ্গে, শ্রদ্ধেয় প্রশান্ত দাস ছিলেন আমাদের সঙ্গে আমাদের গাইড হিসাবে এবং গোপী বল্লভ সিং দেও। আর তারপর ওখানে যে অনুষ্ঠানের ভেতর দিয়ে সবর জননীকে আমরা দেখেছি, আমরা যারা বাংলার ছাত্র তারা তার সঙ্গে তার একটা আলাপ অন্যভাবে আছে, তার আলাপ আছে সাহিত্যগত দিক থেকে, কিন্তু তার যে সমাজ সেবার দিক, এই যে জনজাতির উপরে 1984 সালে সম্ভবত সবর জননী এই সংস্থার সঙ্গে সবর খেড়িয়া কল্যাণ সমিতির সঙ্গে যুক্ত হন, সম্ভবত আমার যেটুকু মনে পড়ছে, কারণ ওই প্রথম অনুষ্ঠানেও আমি গিয়েছিলাম যেটি হয়েছিল। তো স্বভাবতই যে আমাদের এখানকার জনজাতি তার লেখার মধ্যে তো সেগুলো আমরা পাই। অন্যদিক থেকে এই সবর খেড়িয়া কল্যাণ সমিতি কিন্তু শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবীকেও কিন্তু সমৃদ্ধ করেছে তার লেখার ভেতরে। কারণ আমরা জানি, আমরা দেখেছি যে একবারে যদি আমরা এই এরিয়ায় অর্থাৎ ছোটনাগপুর মালভূমি এরিয়ায় যারা এসেছেন, যারা লেখালেখি করেছেন, তারা এখানকার জনমানুষের সঙ্গে জনজাতির সঙ্গে মিশেছেন এবং সেখান থেকে তারা সেই কাহিনীগুলো, চরিত্রগুলো, ভাষাগুলো গ্রহণ করেছেন। তার মধ্যে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এখন সৈকত রক্ষিতকে যদি আমরা দেখি, তারা সাহিত্যের একটা বিনির্মাণের দিকে যাচ্ছেন। সেই সাহিত্যের আমাদের যে গতানুগতিক ধারা, আমরা যদি তারা শঙ্করকে দেখি, আমরা যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে দেখি, তাহলে তাদের সৃষ্ট ধারা থেকে আরেকটা নতুন ধারায় মহাশ্বেতা দেবী যেভাবে এখানকার জনজাতিকে, তাদের জীবন যন্ত্রণাকে, তাদের জীবন সংস্কৃতিকে, তাদের ভাষাকে, তাদের আচার আচরণকে, লোকাচারগুলোকে সাহিত্যের মধ্যে লিপিবদ্ধ করেছেন, সেই কারণের জন্য সবর খেড়িয়া কল্যাণ সমিতির একটা বিরাট অবদান আছে, মাটির একটা বিরাট অবদান আছে। অন্যদিক থেকে এই মাটি তাকে এখানে পেয়ে এই মাটিও কিন্তু ধন্য হয়েছে। সেই সবর জননীর 5ম বার্ষিকী আজকের এই গত যে জুলাই মাসে যে তিনি প্রয়াত হয়েছেন এবং সেই অনুষ্ঠানটি আজকে যে পালন করা হচ্ছে উদর এই নাট্য সংস্থার পক্ষ থেকে, এই মানভূম সংবাদ এই ছোট্ট মঞ্চের ভেতরে, এই কারণের জন্য
এই এত বড় একটা শুভ উদ্যোগের জন্য এবং সেই উদ্যোগে আমাকে সামিল করার জন্য আমরা একটা সাধারণ দু চারটি হয়তো কলম লিখি, কিন্তু এই বিষয়টা যখন উঠে আসে জনমানসে তখন আমরা উদ্বুদ্ধ হই, আমরা উৎফুল্ল হই, আমরা আনন্দিত হই, আমাদের নিজেদের যে স্পৃহা সেই স্পৃহা জাগরিত হয় যে এই মানুষগুলোর যে মুখচ্ছবিটা আমরা দেখতে পাই। ওই যে জলধর সবরের কথা যখন এমএস এর একটি ইতিহাস লিখেছিলাম, এমএস এর ইতিহাসে তখন দেখছি সবর একটি জলধর সবরের নাম আমি পেয়েছিলাম, যে তখন মাধ্যমিক পাস প্রথম এবং সে পুলিশে না কিছু চাকরি পেয়েছিল। সেই তখন থেকে সেই তার প্রতি যে আকৃষ্ট হওয়া, আমরা তো সত্যি তো সভ্যতার আলোকপ্রাপ্ত হয়ে আমরা তো আরামসে থেকে যেতে পারি নিজের জায়গায়, কিন্তু ওই রকম একজন ব্যক্তিত্ব আর কোথা থেকে তিনি এসেছিলেন যদি আমরা তার আসার যদি সূত্রটা দেখি তাহলে সেটা আছে বিজন ভট্টাচার্য। তাহলে বিজন ভট্টাচার্য যখন নাটক শুরু করছেন তখন ওখান থেকে তো আমরা দেখতে পাবো যে তিনি কি নাটক সৃষ্টি করছেন। তিনি নাটক সৃষ্টি করছেন কার কথা? তিনি নাটক সৃষ্টি করছেন কুঞ্জ রাধিকার কথা, তিনি প্রধান সমাদদারের কথা, একবারে নাট্য আন্দোলনটাকে পরিবর্তন করে দিয়েছেন। সেই পরিবার থেকে তিনি মহাশ্বেতা দেবী, সেখান থেকে তো উঠে আসা, ফলে সেখান থেকেই এই যে তার ধারাটা, তার ধারাবাহিকতা ধারালো হয়েছে এবং সেটা আরো শানিত হয়েছে নিশ্চিতভাবেই এই ভূমিখণ্ডে, এই জঙ্গলমহলে, এই ছোটনাগপুরে, এই মানভূমে, এই পুরুলিয়াতে। আমি আবার পুনরায় তার চরণে আমার বিনম্র প্রণতি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় ডক্টর জয়ময় রায় মহাশয় কাছ থেকে তার অনিন্দ সুন্দর বক্তব্যে আমরা ঋদ্ধ, আমরা সমৃদ্ধ। আমরা সরাসরি চলে যাব, আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর কবির সরকার মহাশয়, তার নান্দনিক কথন আমরা শুনবো। নমস্কার। আজকে এখানে এই ছোট্ট মঞ্চে আমার পাশে কাছে আছেন শ্রদ্ধেয় বিবেকানন্দ বাবু এবং আমার বন্ধু বর্গের মধ্যে শ্রীদয়াময় রায় আছেন, দিব্যেন্দু আছেন এবং আরো সকলেই আমার পরিচিত কম বেশি। আর অনেক শ্রোতা বা দর্শক রয়েছেন ভার্চুয়াল ওয়ার্ল্ডে, যারা তাদের নিজস্ব যান্ত্রিক ব্যবস্থায় আমাদের এই কথা হয়তো বা শুনছেন বা আমাদের দেখছেন। আর অনেক দূরে, আরো দূরে নেপথ্যে বসে আছেন শ্রী সলিল রায় মহাশয়। তার উদ্যম ছাড়া, এবং সেই উদ্যমটাকে তারুণ্যের উদ্যম বলবো আমি, এই তারুণ্যের উদ্যম নিয়ে উনি আমাদের এই পুরুলিয়ার সংস্কৃতির জগৎটিকে জাগিয়ে রেখেছেন এই করোনা কালে। এই করোনা কালে অনেকেই তার জীবনযাপনকে নিয়ন্ত্রিত করতে বাধ্য হয়েছেন, এবং জীবনযাপন যখন নিয়ন্ত্রিত হয় তখন সাংস্কৃতিক জীবনও কিছু পরিমাণে নিয়ন্ত্রিত হয়। কিন্তু সলিল বাবু তার অসাধারণ উদ্যমে আমাদের কাউকেই ঝিমিয়ে পড়তে দিচ্ছেন না, এজন্য তার প্রতি দূর থেকে শ্রদ্ধা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু শ্রী দয়াময় বাবু বললেন মহাশ্বেতা দেবী স্মরণ, তার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষ করে। মহাশ্বেতা দেবীর কর্মকাণ্ডের পরিধি বহু ব্যাপক, বহুধা বিস্তৃত। তার সাহিত্যের জগৎ যেমন এটি খুব বড় জগৎ, যে জগতে ভারতবর্ষের সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কারটিও তার করায়ত্ত হয়েছে, কিন্তু তার চেয়েও বড় হলো তার সামাজিক কর্মকাণ্ডের জগৎ। বস্তুত এই দুটি জগৎকে এক সূত্রে উনি গাঁথতে পেরেছিলেন। প্রথম দিকে তার প্রথম জীবনে উনি সমস্ত রাজস্থান, মধ্যপ্রদেশ, বিভিন্ন অঞ্চল ঘুরেছেন এবং একটি বই লিখেছিলেন, যে বইটি আমরা ছোটবেলাতে অনেকে পড়েছি, ঝাঁসির রানী বলে একটি বই ছিল। সেখান থেকেই বুঝতে পারা যাচ্ছিল যে কতটা ফিল্ড ওয়ার্ক থাকলে এই ধরনের লেখা সম্ভব। তারপরে ফিল্ড ওয়ার্কের পরিধিকে উনি কি পরিমাণে ব্যক্ত করেছিলেন এই সমস্ত জঙ্গলমহল জুড়ে, এই মেদিনীপুর থেকে আরম্ভ করে পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের এই ঝাড়খণ্ড সীমানা পূর্ব সিংভূম পর্যন্ত, অবশ্যই কেন্দ্রে পুরুলিয়া।
এর মধ্য দিয়ে তার যে জীবন, সে জীবন একটা জীবন নয়, একটা জীবনের মধ্যে অনেকগুলি জীবন থাকলে তবে ওই একজন মহাশ্বেতা দেবী আসতে পারে আমাদের এই মাটির ঘরে। মহাশ্বেতা দেবী আমাদের কাছে দেবী, সত্যিকারের দেবী, শুধু শবরদের কাছে নয়, শবরদের কাছে তো মা, আমাদের কাছে দেবী তিনি। আজকে আমাকে এখানে শরীরবাবু বলেছিলেন একটুখানি একটা বিষয় নিয়ে কিঞ্চিত আমার ভাবনা এখানে প্রকাশ করতে, আমি সেইটাই চলে যাচ্ছি। সেটাও মহাশ্বেতা দেবীরই ভাবনা। অর্থাৎ মহাশ্বেতা দেবী যাদের জন্য লিখেছেন, যাদের নিয়ে লিখেছেন, যারা তার ধ্যানে এবং স্বপ্নে এবং জাগরণে থাকতেন, তারা হচ্ছে আমাদের সমাজের অন্তজ বর্গ, যারা সমাজে একটু পিছিয়ে আছে। মহাশ্বেতা দেবী প্রথম মানুষ এই ভারতবর্ষে যিনি ব্রিটিশ পুলিশের একটি আইনকে বাতিল করতে বাধ্য করেছিলেন। ব্রিটিশ পুলিশের কাছে আপনারা সবাই জানেন কম বেশি যে শবররা অপরাধ প্রবণ জাতি রূপে পরিচিত ছিল, এবং অপরাধ প্রবণ জাতি হিসেবে চিহ্নিত কোনো একটি উপজাতি, তাদের ক্ষেত্রে আইন কানুন ছিল একটু ভিন্ন রকম, ফলে অনায়াসে তাদেরকে সাজা দেওয়া যেত। এটাকে আমরা আজকের ভাষায় কালা কানুন বলতে পারি। মহাশ্বেতা দেবী কালা কানুনটাকে রদ করতে একদম ভারতের সর্বোচ্চ স্তর পর্যন্ত উনি তার চিন্তায় এবং তার প্রয়াসকে বিস্তৃত করেছিলেন এবং সফল হয়েছিলেন। আপনাদের অনেকেরই পুরনো কথা, খুব বেশি দিনের কথা বলছি না, হয়তো 18-20 বছর আগের কথা বিবেকানন্দ মনে করতে পারে যে কোন এক পুরুলিয়ার ওই বান্দরের দিকে এক শবরপল্লীতে কেউ একজন উলঙ্গ অবস্থায় কোন শবরকে দেখেছিলেন, যে ঘটনাটিকে নিয়ে মহাশ্বেতা দেবী সুপ্রিম কোর্টে কেস করেছিলেন। সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল পুরুলিয়ার জেলা শাসককে যে তুমি এক্ষুনি যাও, ভারত সভ্য দেশে একজন নাগরিক উলঙ্গ কেন থাকবে, কেন তার কাপড় জুটবে না। অর্থাৎ শবরদের জন্য মহাশ্বেতা দেবীর এই যে অসম্ভব একটি লড়াই ছিল, এই লড়াইটি কাজের মধ্যে ছিল, এবং এই লড়াইয়ের সূত্র ধরেই দয়াবাবু একটু উল্লেখ করলেন যে জনজাতিদের মধ্যে থেকে তাদের ভাষা, তাদের শিল্প, তার সাহিত্য, তাদের সংস্কৃতিকে প্রসার করে এবং সেগুলি দিয়ে ভবিষ্যতের সম্ভাবনা তৈরি করা। রাজনগরে শবরপল্লী সমাধিতে আমি বেশ কয়েকবার গেছি, সেই মহাশ্বেতা ভবনের সামনে বসে ভাত খেয়েছি, কবিতা তখন জীবিত ছিলেন, বেশ কয়েকবার। তখনই দেখেছি শবরদের নিয়ে ওই এক ধরনের ঘাস আছে, আপনারা সবাই জানেন, সেই ঘাসের যে বিভিন্ন রকম শিল্পকর্ম, এই শিল্পকর্ম দিয়ে শবরদেরকে যে আমরা বলছি রিহ্যাবিলিটেট করার চেষ্টা করা, আর্থিকভাবে তাদেরকে স্বয়ম্ভর করা। শবর কেন সমস্ত আদিবাসীদের মধ্যে একটা মদ্যপান একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া বলে গণ্য হয়, এটাকে দূষণীয় কেউ বলে না, কিন্তু মদ্যপানের যে কুফলটা আছে মহাশ্বেতা দেবী বোঝাতে পেরেছিলেন শবরদেরকে যে মদ খাবো না, প্রতিজ্ঞা কর আমার কাছে, তবে আমি তোর মা হব। এই যে এত বড় একটা বিপ্লব নীরবে এইখানে এই পুরুলিয়াতেই উনি করে গেছেন। এখন এই শবরদের সংস্কৃতি কথা মনে পড়লেই আমাদের একটা খুব পুরনো কবিতার লাইন মনে পড়ে, উঁচা উঁচা পাবত বহি বসই শবরী বালি, মোরঙ্গি পিচ্ছ পরিহন সুন্দরী, গি মত গঞ্জরি মালি। 1000 বছর আগের বাংলা ভাষা এটা। একটু আমি এখান থেকে সংস্কৃতি জায়গাটা আসতে চাই যে একজন শবর বালিকা একটি টিলার উপরে বা একটু ডুঙরির উপরে দাঁড়িয়ে আছে, আর সে ময়ূরের পেখম দিয়ে নিজেকে সুসজ্জিত করেছে। এটাই তো সংস্কৃতি। সংস্কৃতির শ্রেষ্ঠ রূপ এইখান থেকে প্রকাশ পাচ্ছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালক দেখে ওইটাকেই শুধু সংস্কৃতি কেন বলবো? ওটাও সংস্কৃতি যদি হয়, তাহলে এটা কেন সংস্কৃতি হবে না? এই সংস্কৃতিকে মান্যতা দেওয়ার জন্য লড়াই করেছিলেন মহাশ্বেতা দেবী। আমার লেখার একটি বিষয় এখানটায় আছে, সেটাই আমি খুব ছোট করে বলবো, যে ব্রাত্যজনের রুদ্ধ সংস্কৃতি। আমরা ব্রাত্যজন বলে ফেলছি মানব সমাজের একটা অংশকে, যারা প্রচলিত ব্যবস্থা থেকে একটু পিছিয়ে আছে, আধুনিক শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, আধুনিক ব্যবস্থাপনায় পিছিয়ে আছে, অর্থনৈতিকভাবে হয়তোবা ততটা সমৃদ্ধ নয়, হয়তোবা তাদের মধ্যে সেই মনোপ্রকর্ষটা দেখা যায়নি,
কিন্তু এই ধরনের মানুষগুলোকে আমরা একটু নিম্ন বর্গের সাবঅল্টার্ন বলে একটা প্রচলিত কথা আছে, বলে থাকি আমরা। মানুষ হিসেবে একটা দলকে দাগিয়ে দেওয়া যায় যে ওরা সমাজের ভিন্ন স্তরের বাসিন্দা, কিন্তু খুব জোর গলায় বলতে চাই, সংস্কৃতির কোনো নিম্নায়ন হয় না, সংস্কৃতি কখনো ব্রাত্য হয় না, সংস্কৃতি সবসময় উঁচুতে থাকে। এবং খুব জোর গলায় ঘোষণা করতে চাই, এখানটাতে বলতে চাই, বিশ্বাস করি যে মোড়ক দেওয়া যে সংস্কৃতি, আধুনিক পরিভাষায় যে প্যাকেজিং বলা হয়, নাগরিক সংস্কৃতি হচ্ছে প্যাকেজ করা সংস্কৃতি, উঠে এসছে লোকায়ত সংস্কৃতির ভেতর থেকে। লোকায়ত সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির আদিরূপ, তাকে প্যাকেজিং করে নাগরিক সংস্কৃতি তৈরি হয়েছে। নাগরিক সংস্কৃতি থাকে না, টিকবে না, টিকতে পারে না, হতে পারতো না যদি আমাদের এই লোকায়ত সংস্কৃতিগুলি না থাকতো। আমি শুধু মুখের কথাই বলবো না, আমি একটু উদাহরণ দিয়ে কথাটা বলবো। আমাদের দেখবেন ইউরোপ, আমেরিকা, ভারতবর্ষ, চলচ্চিত্র জগৎ আগে আধুনিকতার চূড়ান্ত, দেখবেন গেঞ্জি খুলেই এখানে উল্কি লেখা, এখানে দাগ দেওয়া ইত্যাদি আছে। এগুলো আধুনিক সংস্কৃতির লক্ষণ। আমাদের ঘরের মেয়েরা অনেকেই এরকম ভাবে করে। আপনারা নিশ্চয়ই জানেন এটি হচ্ছে আদিম সংস্কৃতি। উল্কি দেওয়া, ট্যাটু বলছি যেটাকে, সেটা আফ্রিকার সংস্কৃতি। একই সঙ্গে আমাদের লোকায়ত সংস্কৃতি, ভারতের লোকায়ত সংস্কৃতি। তাহলে দেখা যাচ্ছে যে ট্যাটু নামক যে বস্তুটি, সেই বস্তুটি কিন্তু একটু নতুনত্ব হয়ে, নতুনত্ব অর্জন করে প্যাকেজিং এর মধ্য দিয়ে নাগরিক সংস্কৃতিতে রূপান্তরিত হচ্ছে, অথচ তার উৎস কিন্তু লৌকিক জায়গায় আছে। আমাদের চিত্রশিল্প, আমাদের বাঙালি চিত্রশিল্পীদের অন্যতম হচ্ছেন যামিনী রায়, রামকিঙ্কর বেশ, বিশ্বমানের তারা শিল্পী। তাদের ভিত্তি কিন্তু আমাদের এই লোকায়ত জীবনের মধ্যে। আমরা যদি এমনি করে খুঁজতে চাই, দেখব অজস্র সংস্কৃতির মূল উৎস কিন্তু ওই সেই লোকায়ত জায়গাতে রয়েছে। এ প্রসঙ্গে একটা হঠাৎ দিব্যেন্দুবাবু গান তৈরি করেছেন, এখানে আমরা শুনেছি, গানের কথাই মনে পড়ে গেল। অনেকদিন আগে একটি সিনেমা দেখেছিলাম, আমার ঠিক সিনেমার নামটা মনে নেই, হিন্দি সিনেমা। তাতে একটি গান ছিল, প্যার বিনা চেইন কাহারে, হয়তো একটু শুনে থাকতে পারে। তারপরে শুনলাম সেটা বম্বে থেকে তার সুর তৈরি হয়েছে ইত্যাদি। তারপর একজন শিল্পী অনেক পরে লিখলেন, ওটা আসলে ময়মনসিংহ গীতিকার ওই পূর্ববঙ্গের ওই ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চলের সুর। তোরা কে যাস রে ভাটি গাং বাইয়া, আমার ভাই জানবে করো নায়র নিতে হইয়া। ওই সুরটা নিয়ে চিন্তা করুন, আসামের সুর, পূর্ববঙ্গের সুর চলে গেল বম্বেতে, বম্বে থেকে প্যাকেজিং হয়ে এলো কলকাতায়, বেদের বেল জ্যোৎস্না তৈরি হয়ে গেল। আসলে সে তো আমাদের ময়মনসিংহ গীতিকারই গান, তারই কাহিনী। আমরা সেই উৎসকে ভুলে গিয়ে, উৎস থেকে যেটা প্যাকেজিং এর মধ্য দিয়ে নবসংস্কৃতি তৈরি হলো, আমরা সেইটাতে মেতে রইলাম, উৎসকে ভুলে গেলাম। এইভাবে প্রতিনিয়ত আমাদের সংস্কৃতিকে আমরাই ব্রাত্য করে রাখছি। এটি আমাদের ত্রুটি। এই ত্রুটি দূর করবার চেষ্টা মহাশ্বেতা দেবী নানাভাবে করেছেন। এক্ষুনি আমরা শুনছিলাম তারাশঙ্করের কথা। তারাশঙ্কর তার বীরভূম অঞ্চলের লোকায়ত সংস্কৃতি তার উপন্যাসে গল্পে ব্যবহার করেছেন। অথচ আমরা এইখানে, আমি বেশ কিছু বছর আগে একটি সেমিনারে গিয়েছিলাম, ছোট্ট একটু বলবার সুযোগ ছিল। সেখানে আমি বলেছিলাম, আমাদের এই পুরুলিয়ার সংস্কৃতির একটি উপাদান হচ্ছে ভাষা। পুরুলিয়ার মানভূমের আঞ্চলিক ভাষাকে আমরা কেন আঞ্চলিক করে রেখেছি? আমরা কেন তাকে মূলের পাশে নিয়ে চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করাইনি? এত ভালো ভালো শব্দ আমাদের আছে, যে শব্দগুলো আমরা ঠিক জায়গায় ঠিক মতো করে প্রয়োগ করতে পারছি না। আমি এটি কলেজে দীর্ঘদিন ধরে পড়াই। সেখানে যখন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবার একটা মানভূমিয়া কবিতা পড়ছি, তখন শ্রোতা যারা থাকে তারা একটু সূক্ষ্ম যেন বিদ্রুপের চোখে কবিতাটা শুনতে চায়। এই বিদ্রুপটা কেন হবে? আমি সেই সেমিনারে বলেছিলাম কি অসম্ভব সুন্দরের শব্দ, যেটা ছৌ নাচের সঙ্গে যুক্ত, উলফা। আপনি চিন্তা করুন, শব্দটার ব্যঞ্জনাটা কি, সাউন্ডটা কি, উলফা।
উদ্ভট শব্দটা আমরা কেন মান্য ভাষাতে প্রয়োগ করছি না? মানিক বন্দ্যোপাধ্যায় দিব্যি করে দিয়েছেন, গ্রহণ করা হয়েছে, পৃথিবী গ্রহণ করার জন্য বসে আছে। আমরা যদি তাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারি, আমরা যদি নিজেরাই খানিকটা পিছিয়ে থাকি, চেষ্টা করি পিছিয়ে থাকবো, বৃত্তের মধ্যে থাকবো, বৃত্ত ভাঙবো না, তাহলে তো আমাদের সংস্কৃতি ওই আমাদের বৃত্তের মধ্যেই ঘোরাঘুরি করবে। বৃত্ত ভেঙে সংস্কৃতির কেন্দ্রে গিয়ে পৌঁছতে পারবে না। ছৌ নাচ তার জোর ছিল, সে প্রতিষ্ঠা পেয়েছে। অথচ এই ছৌ নাচের যে মুখোশ, এই মুখোশ তো নতুন কিছু নয়, এ বহু পুরনো, এবং সারা পৃথিবীর বহু জায়গাতে মুখোশ নাচ আছে। জাপানে কাবুকি নাচ মুখোশ নাচ, শ্রীলঙ্কার নাচ আছে মুখোশ নাচ, ইন্দোনেশিয়াতে ফ্রিসবি নাচ আছে মুখোশ নাচ। দূরে যেতে হবে না, কথাকলি নাচ আমাদের দক্ষিণ ভারতে আছে, সেও তো এক অর্থে মুখোশ নাচ। সেও তো মুখে নানা রকম ভাবে তাকে ডেকোরেট করা হচ্ছে, নিজের মুখটাকে ঢেকে দেওয়া হচ্ছে। কথাকলি যদি ক্লাসিক্যাল ড্যান্স হতে পারে, আমরা ছৌকে কেন ক্লাসিক্যাল ড্যান্সের দাবিটা করতে পারবো না? ছৌ তো ক্লাসিক্যাল ড্যান্স। আমি এই কথাটা বারবার বলতে চাইছি, বৈষ্ণব পদাবলী যদি ক্লাসিক্যাল লিটারেচার হতে পারে, ঝুমুর কেন ক্লাসিক্যাল লিটারেচার হতে পারবে না? ঠিক আছে, সব ঝুমুর হয়তো উঁচু মানে পৌঁছয়নি, সব কবিরা কখনোই খুব উচ্চ মানে লিখবেন, এ কথা কেউ বলে না, কিন্তু আমাদের ঝুমুরে কি এমন কিছু নেই যা বৈষ্ণব পদাবলী, মহাজন পদাবলীর কাছাকাছি পৌঁছে যেতে পারে? পণ্ডিতরা তো অনেকে বলেছেন হ্যাঁ পৌঁছবার ক্ষমতা আছে, কিন্তু আমরা বলতে সেই প্যাকেজিং দিতে পারছি না। সুতরাং সংস্কৃতি ব্রাত্য নয়, সংস্কৃতিকে আমরাই খানিকটা ব্রাত্য করে ফেলেছি, কারণ আমরা নিজেরা অনেক সময়ই ওই ব্রাত্যজনের রুদ্ধ সংস্কৃতির মধ্যে থাকতে হয়তো বা ভালোবাসি। এই ভালোবাসাটা আমাদের ত্যাগ করা খুব দরকার, কারণ আমরা একটা প্রান্তিক জেলায় বসে আছি, প্রান্তিক জায়গার সমস্যা চিরকাল আছে। আজকে আমরা পুরুলিয়াতে বসে অবশ্যই প্রতিনিয়ত অনুভব করছি যে কেন্দ্র আমাদেরকে বঞ্চনা করছে। এটা আমি রাজনৈতিক অর্থে বলিনি, কেন্দ্র আমাদের বঞ্চনা করছে মানে কেন্দ্রীয় সংস্কৃতি আমাদের বঞ্চনা করছে, এই অর্থে বলতে চাইছি। একইভাবে কোচবিহারে বসেও কোচবিহারের লোকেরা একই ভাবনা, তাদের জলপাইগুড়ির লোকেদের একই ভাবনা, এমনকি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল কলকাতা থেকে ভৌগোলিক দূরত্ব করতে পারে, তারা কিভাবে ভাবিত। আপনারা দেখুন, আমি বলছি এটা খুব সম্ভব। সুন্দরবনে বেড়াতে গেলে পরে রিসোর্টওয়ালারা রাত্রিবেলাতে প্রোগ্রাম করে, কি না, বনবিবির পালা। আমি নিজে শুনেছি দুদিনবার। এই বনবিবির পালার থেকে আমাদের একটা ছৌ প্রোগ্রাম অনেক বেশি আকর্ষণীয়, আমাদের একটা নাচনি, আমাদের একটা নাটুয়া, আমাদের একটা এভরিথিং আমাদের অজস্র আছে। আমরা কিন্তু ঠিকঠাক তুলে ধরার জন্য আমাদের আরেকটু উদ্যমী হওয়া দরকার আছে। এইটা না থাকার ফলে আমাদের সংস্কৃতির পথ ক্রমশ রুদ্ধ হয়ে যাচ্ছে। সমস্ত রকমের সংস্কৃতি নিয়ে খুব সমৃদ্ধ আলোচনা করেছেন আমাদের নমস্য পণ্ডিত সুনীত কুমার চট্টোপাধ্যায়। তিনি সংস্কৃতির যতগুলি শাখা উপশাখার কথা বলছেন, আমি একদিন ভেবে দেখছিলাম সবই কিন্তু আমাদের পুরুলিয়াতে আছে, সব আছে। সে বাস্তব সংস্কৃতি বলুন, আধ্যাত্মিক সংস্কৃতি বলুন, আর সে সাংস্কৃতিক সংস্কৃতি বলুন, সবটাই আমাদের এই জেলাতে আছে। সুতরাং তাকে ব্রাত্য করা যাবে না, শুধুমাত্র তাকে প্রকাশ করবার জন্য একটু প্রয়াস, নার্সিং। এই যে গাছটা আপনারা আমাকে উপহার দিলেন, গাছ, আচ্ছা গাছটাকে নিয়ে আমি যদি নার্সিং না করি, আমি যদি জল না দিই, তাকে ঠিকঠাক না করি, গাছ বাঁচবে না, বড় হবে না, ফুল ফল দেবে না। সংস্কৃতিও তাই, তার পরিচর্যা দরকার। সেই পরিচর্যাটা আমাদের একটু ঘাটতি হয়তো বা আমাদের মধ্যে একটু আছে, এই ঘাটতি পূরণ করা দরকার আমাদের আছে। আর এই কথাগুলো খুব বেশি করে মনে হচ্ছে এই ছবিটার সামনে দাঁড়িয়ে। ইনি এই চেষ্টাটি করেছিলেন একক প্রয়াসে। দয়াবাবু বললেন, আমি অবশ্য এটা বলবো না, যে বিজন ভট্টাচার্য তার নাট্য আন্দোলন, তার নবান্ন ইত্যাদি একটা আলাদা ধারা, বিশাল ধারা, কিন্তু মহাশ্বেতা দেবী যে পুরুলিয়াতে এসছেন মেদিনীপুর দিয়ে, এই জঙ্গলমহল ঘুরে তার যে লোকায়ত মানুষের সঙ্গে সংযোগ এসছেন, এটা একান্ত তার নিজের, তার হৃদয়ের টান থেকে তিনি এসছেন। কি অসাধারণ সব গল্প আছে, উপন্যাস তো আছে, রাজনীতি তার একটা বড় জগৎ ছিল। আজকের দিনে যাদেরকে আমরা অনেকটা মাওয়িস্ট বলি, বলা যেতে পারে তার সমর্থক ছিলেন মহাশ্বেতা দেবী। আর রত্নগর্ভা দেবী
নবারুণ ভট্টাচার্যের মতো সন্তান যার, তাকে আর কি বলবো আমরা। কিন্তু মহাশ্বেতা দেবীর কাছে তার সন্তান একটা নয়, অজস্র শবর এবং লোধা। শবর লোধাতে হয়তো সূক্ষ্ম পার্থক্য আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি এই মানুষগুলো তার সন্তান, এদেরকে তিনি সন্তান বলতে পেরেছিলেন এবং তাদের মা হতে পেরেছিলেন, কারণ এদের প্রতি ভালোবাসায়। সেই ভালোবাসাটুকু আমাদের সকলের মধ্যে একটু একটু করে যদি জাগানো যায়, তবে পুরুলিয়ার এই ব্রাত্য সংস্কৃতি, এই লোকায়ত সংস্কৃতি সে অনেকটা উপরে উঠতে পারে। আপনারা সবাই জানেন, এখন ওই 26শে জানুয়ারিতে দিল্লিতে প্যারেড হয়, সেখানে ছৌ নাচ যায়। কলকাতার অজস্র বড় বড় পুজো প্যান্ডেলে ছৌ নাচের শিল্পীরা গিয়ে সেখানে সাজাচ্ছে, মুখোশ দিয়ে থিম তৈরি হচ্ছে। আমাদের আরো কিছু আছে, আমরা কলকাতায় জয় করতে পারি, জয় করা শুরু হয়েছে। এই কলকাতা বিজয়, আমি বলছি বঙ্গ বিজয়, এটা একটা। এইভাবে সংস্কৃতির প্রসার আমাদের পক্ষে ঘটানো সম্ভব, সেই প্রত্যাশাটা বজায় থাকবো। আর এইরকম মানুষদের প্রেরণা যদি আমাদের পেছনে থাকে, তাহলে নিশ্চয়ই আমরা কোনো না কোনো দিন জয়ী হব। পুরুলিয়ার সংস্কৃতি, ব্রাত্যজনের সংস্কৃতি মর্যাদা অবশ্যই পাবে। সেই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করে, নমস্কার। অসংখ্য ধন্যবাদ পরম শ্রদ্ধেয় ডক্টর প্রবীর সরকার মহাশয়কে। তার নান্দনিক কথনে আমরা ঋদ্ধ হলাম, আমরা সমৃদ্ধ হলাম। আমরা সরাসরি চলে যাব আজকে অনুষ্ঠানের আমাদের বিশেষ অতিথি সুসম্মানীয় শ্রী বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়ের কাছে। এখানে উপস্থিত সকলকে আমার অভিনন্দন। আমার বাম পাশে ডান পাশে দুই জ্ঞানী গুণী শিক্ষক উপস্থিত আছেন, তারা বক্তব্য রাখলেন, মহাশ্বেতা দেবীর কর্মকাণ্ড নিয়ে আলোচনা করলেন, ব্রাত্যজনের সংস্কৃতি নিয়ে আলোচনা হলো। সব হওয়ার পরও আমার কিছু বলার থাকতে পারে আমি মনে করি না, কারণ আমি সাহিত্যের লোক নই, সাহিত্য সম্পর্কে কোনো আলোচনা করতে পারবো না। তবে যেহেতু মহাশ্বেতা দেবী এবং শবর এই দুটো কথা এসেছে, আমাকে বলতে হয় যে শবর যারা, এই শবরকে নিয়ে ঘরকন্যা কিন্তু আমার জন্মের আগে থেকে আমার পূর্বপুরুষ এই শবরদেরকে গ্রামের মধ্যে স্থান দিয়েছিলেন, যদিও তারা গ্রামের মধ্যে তারা থাকতেন না। শবররা থাকতো একটু গ্রামের বাইরে, বেশ কিছুটা দূরে একটা ছোট্ট ঘর করে, আর তাদের কাপড় বলতে একটা কৌপিন ছিল। আর রোজই আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে রোজই 2-4 দিন ছাড়া ছাড়া পুলিশ আসতো, আর হারু খেড়া নালে লবু খোড়া দুজনকে নিয়ে চলে যেত। বাঁধলি বলে একটা মৌজা ছিল আমার গ্রামের ওখানে, আমার যেখানে জমিদারি, রোজই নিয়ে যেত। আর তারপর কিছুক্ষণ পরে বাবা যেতেন আর ছাড়িয়ে নিয়ে চলে আসতেন, তাদেরকে ছাড়িয়ে দারোগা, এরকম হতো। এটা দেখে এসেছি। তাদের কোনো স্থায়ী কোনো রোজগারের সোর্স ছিল না, কিচ্ছু ছিল না। তারা কি করতেন না, ধান যখন আমাদের উঠে যেত, সেই সময় তারা ওই ধানের ক্ষেতের আড়িগুলা শাবল দিয়ে কুড়িত। কি জন্য না, ইঁদুর বাড়িবার করতো। আর এই ইঁদুরের সঙ্গে সঙ্গে কিছু ধানের শীষ ইঁদুর নিয়ে রাখতো সেই খালে, সেগুলোকে তারা বার করতো। এই ছিল তাদের। আর মাঝে মাঝে শীত কেটে এখানে ওখান থেকে একটু ধান নিয়ে আসতো, কখনো ভাত নিয়ে আসতো, রান্না করা ভাত, কখনো চাল নিয়ে আসতো। এই খেড়িয়া শবর, আমরা খেড়াই বলতাম, শবরটা অনেক ভদ্র কথা হয়ে গেল, শবরটা পরে হয়েছে, খেড়াই বলি। এখনো পর্যন্ত পুরুলিয়া জেলায় যত খেড়িয়া আছে তার মধ্যে বড়বাজার থানায় সবচেয়ে বেশি সংখ্যায় খেড়িয়া। আগে ছিল, এখন কিছু সংখ্যা কমেছে, কারণ ওরা স্থান পরিবর্তন করেছে, ওরা চলে গেছে। আর খেড়িয়ারা তো স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল। আমাদের হেরমোনিয়াতে ওই জেহানাবাদ, সার্কো মৌজার কাছে জেহানাবাদ, সেখানে তো স্বাধীনতা সংগ্রামে জেল খাটা 1942 আন্দোলনের শবররা জেল খাটার আন্দোলনে, মানে থানা ভাঙা, থানা পুরাও আন্দোলনে অংশ নিয়েছিলেন।
আমি এই প্রসঙ্গের থেকে আর একটু প্রসঙ্গে যাই, যে সবর মাতা যাকে বলা হচ্ছে মহাশ্বেতা দেবী, এই লেখকদের মধ্যে একটা সাধারণ ভাবে দেখা যায়, যারা ঘরের থেকে বাইরে বেরিয়ে লিখছেন তাদের লেখা একরকমের, আর যারা ঘরের ভিতরে লিখছেন তাদের লেখা একরকমের। তার কারণ আমরা সাধারণ কথায় বলি, যা দেখি তাই লিখি। কবিরা বলেন আমরা যা দেখি তাই কবিতায় আসবে, গল্পকাররা বলেন আমরা যা দেখি তাই কবিতায় আসছে। তো যারা বাস্তব অভিজ্ঞতা নিয়ে লিখেছেন তাদের লেখা একরকম, আর যারা বাস্তব অভিজ্ঞতা না নিয়ে মনে মনে কল্পনা করে আমি একটা ছবি দেখছি সেই ছবি লিখছেন, তাদের লেখা আবার অন্যরকম। মহাশ্বেতা দেবী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এরা বাইরে বেরিয়েছিলেন, বাইরে বেরিয়ে সেই মানুষের সঙ্গে মেলামেশা করে তারা তাদেরকে যেমন নিজেদেরকে সমৃদ্ধ করেছেন, তেমনি সেই এলাকার যাতে কিছু উন্নয়নের কাজ হয়, সেই গোষ্ঠীর লোক যাতে দাঁড়াতে পারে, তাদের কিছু কর্মসংস্থান হয়, সেই কাজ তারা করেছেন। এই জন্যে আজকে আমরা সবরমাতা নিয়ে আলোচনা করছি। আলোচনা করার সুযোগ উনি যেমন করে দিয়েছেন তেমনি সবররাও করে দিয়েছেন। সবরদের মধ্যে এখনই সবররা খুব উন্নত হয়ে গেছে আমি মানি না, কারণ এখনো পর্যন্ত সেই পুলিশের অত্যাচার, সেই কোথাও ওই বড় থানাতে দেখা গেল যে থানা ধরে আনছে কাকে না, ওই গ্রামের পাশে রামপুরে ওইখানে কতগুলো সবর আছে তাদেরকে ধরে আনো, কোথাও চুরি হলেই তাদেরকে ধরে আনো, যে কোনো জায়গায় ডাকাতি হলো ফালি হলো সব সবরকে ধরে আনো। এই ঝরিয়া বলে একটা গ্রাম আছে এখানে, অকুরবাদের একটা গ্রাম আছে, সেখানে গাদাগাদা খেরিয়া আছে, রাস্তায় ওই শুক্লা গায়ে রাস্তায় রাস্তায় ফালি হচ্ছে, তা ওদেরকে ধরে আনো। এখনো সেই অবস্থায় আছে, খুব একটা পরিবর্তন হয়েছে আমি মনে করি না। আর যে খুব একটা কাজ হচ্ছে তাও আমি মনে করি না, এখনো বহু কাজ বাকি, এবং কাজ হচ্ছে কিনা সেটাও সন্দেহ আছে। এখন পর্যন্ত তাদের জীবনযাত্রায় বিশাল কিছু পরিবর্তন এসেছে। আপনি জেহানাবাদ যে ঘুরে আসুন তাহলে দেখা যাবে তাদেরকে সরকার জমি দিয়েছে। কি জমি দিয়েছে? পাহাড় পর্বত গুলো, ওই পাথরের জায়গাগুলোকে তাদেরকে পাট্টা দিয়ে দিয়েছে। সে পাট্টা দিয়ে কি হবে? নেহাত এখন ফ্রি চাল ফ্রি গম এসব পাচ্ছে, সেই জন্য তাদের সংসার চলছে। বিরাটকে মহাশয় দেবী আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি একটি কাজ করেছেন, অন্তত সমাজের কাছে এই সবরদের জীবনযাত্রাকে নিয়ে একটা ছবি তুলে দিতে পেরেছেন যে না এরা বঞ্চিত, এদের জন্য আমাদের কিছু করা দরকার। এই কাজটা তো এখন সবার লেখাপড়া কিছু শিখছে, ওটা কালের নিয়মে এমনিতেই হয়তো তারা শিখতেন, কিন্তু তাতে তিনি একটু সেই ঠেলা মেরে দিয়েছেন আর কি। এই কাজটা তিনি করতে পেরেছেন, এই জন্য তিনি শ্রদ্ধার পাত্র আমাদের কাছে। তবে আমাদের অনেক কিছু করার আছে, আমরা সেটা করছি কিনা আমাদের নিজেদের বিচার বিশ্লেষণ করা উচিত। এবং এই দুজন যে আলোচনা করলেন তার প্রেক্ষিতে আমি বলি তাদেরও অনেক কাজ আছে, যাদের তাদের লেখার মধ্যে এই কথাগুলো আসা উচিত, যে লেখার মাধ্যমে যারা নীতি নির্ধারক, যারা এটা নিয়ে কাজ করবেন তাদের কানে যেন এটা পৌঁছাতে পারে। সেই কাজটা আমরা তো প্রতিনিয়ত করছি। আমার পত্রিকায় তো আমি প্রতিনিয়ত এগুলো নিয়ে লিখি, এদের কথাই লিখি। সেটা লেখক কুল, কবি যারা, উপন্যাসক যারা, তারা এইসব কাজ আরো করুন, এই আবেদন নিয়ে আমি আজকের আলোচনার এইখানেই ইতি টানছি। আর কিছু আছে কিনা দিব্যেন্দুবাবু বলতে পারবেন। নমস্কার। আমি একটু কৃতজ্ঞতা জানাই আমাদের নট নাট্যকার সলিল রায়কে, যে মানব সংবাদকে তিনি বেছে নিয়েছেন উদয়নের এই প্রোগ্রাম করার জন্য। আমরা নিজেরাই সমৃদ্ধ এবং এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি উদয়নের সমস্ত কর্মকর্তাদের কাছে। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। আমরাও কৃতজ্ঞ পরম শ্রদ্ধেয় বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়ের কাছে, যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই মানব সংবাদের এই অফিস ঘরটি আমাদের অনুষ্ঠান পরিচালনার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়কে। তার বক্তব্যে আমরা ঋদ্ধ হলাম, আমরা সমৃদ্ধ হলাম। এরপর আমরা উদয়ন পুরুলিয়ার পক্ষ থেকে আজকের সঞ্চালক মাননীয় দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেব।
আমরা আজকের এই মহৎ প্রাণের মহৎ অনুষ্ঠানের একবারে অন্তিম লগ্নে এসে পৌঁছেছি। যারা এতক্ষণ ধরে লাইভে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। উদয়ন পুরুলিয়ার পক্ষ থেকে এবং মানব সংবাদের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। সকলকে ধন্যবাদ। আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি পরম শ্রদ্ধেয় শ্রী বিবেকানন্দ ত্রিপাঠী মহাশয়কে, শ্রদ্ধা জ্ঞাপন করি পরম শ্রদ্ধেয় ডক্টর কবির সরকার মহাশয়কে এবং শ্রদ্ধা জ্ঞাপন করি পরম শ্রদ্ধেয় ডক্টর দামোদর রায় মহাশয়কে, এবং যার অনুপ্রেরণায়, যার পরিকল্পনায় এই অনুষ্ঠানটি আজকে সংগঠিত হলো, শ্রী সলিল রায় মহাশয়কে, যিনি উদয়নের সাংগঠনিক প্রধান, তাকেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সকলে ভালো থাকুন, সকলে ভালো হোক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভার ভবেৎ। সকলে ভালো থাকুন, সকলে ভালো হোক এই কামনায়। সকলে উদয়নের সঙ্গে থাকবেন, সকলে মানভূম সংবাদের সঙ্গে থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প্রতিটি পদক্ষেপ হোক এক একটি মাইল ফলক। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।